হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আমাদের প্রথম প্রশ্ন পড়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে 3 কোয়েশ্চেনস, যেটা লিখেছিল লিও টলস্টয়। আজকে আমরা আমাদের নেক্সট যে প্রশ্নটি পড়ে আছে, ডাউন দ্য র্যাবিট হোল, এই প্রশ্নটিকে খুব ভালোভাবে ডিটেলিংয়ের সাথে পড়ার চেষ্টা করব। তো দেখো, সবথেকে প্রথমে আমরা অথর সম্বন্ধে কিছু জিনিস জেনে নিই, কারণ যে কোনো একটা লেখার পেছনে তার অথরের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো দেখো, লুইস ক্যারল, এ লেখকের নাম ছিল লুইস ক্যারল, তবে এটা তার আসল নাম ছিল না। লেখকের বাস্তবে নাম ছিল হচ্ছে চার্লস লাটউইচ ডজসন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1832 সালের 27শে জানুয়ারি ইংল্যান্ডের চেশায়ার প্রদেশের ডেয়াসবেরি গ্রামে। তার মৃত্যু হয় 1898 সালের 14ই জানুয়ারি গিল্ডফোর্ড সারেতে। তিনি 11 জন ভাই বোনেদের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। ছোটবেলা থেকেই গল্প বলা, লেখা আর গণিতে তার গভীর আগ্রহ ছিল। পড়াশোনা করেছেন রাগবি স্কুল এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট চার্চ কলেজে, যেখানে তিনি গণিতে অসাধারণ দক্ষতা দেখান। পরবর্তীতে তিনি সেখানে গণিতের শিক্ষকও হন। শুধু শিক্ষকই নয়, তিনি ছিলেন একজন ফটোগ্রাফার, লেখক, যুক্তিবিদ এবং ধর্মযাজক, যাকে ডেকন বলা হয়। তো এটা হচ্ছে মোটামুটি একটা লেখকের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা জানলাম। চলো, এরপরে লেখক হিসাবে তিনি বেশি বিখ্যাত হয়েছিলেন অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা 1865 সালে লেখা হয়েছিল, এবং থ্রু দ্য লুকিং গ্লাস, যেটা 1871 সালে লেখা হয়েছিল। এই দুটো বইয়ের মাধ্যমে আজকে আমরা যে প্রোজটা পড়ব, সেটা অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ডের প্রথম পর্ব, যেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। এর যে কমপ্লিট উপন্যাসটা, সেটার আমরা একটা কার্টুন ভিডিও তোমাদেরকে ইতিমধ্যে টেলিগ্রামে পাঠিয়ে দিয়েছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও, সেখান থেকে দেখে নিতে পারো। আর এই দুটো বই বাচ্চাদের জন্য লেখা হয়েছিল। তিনি সাধারণত বাচ্চাদের জন্য লিখতে বা পড়তে বা বাচ্চাদের সাথে থাকতে খুব ভালোবাসতেন। আমরা এই সম্বন্ধে একটু পরে জানছি। এই দুইটি বই শুধু শিশু সাহিত্য নয়, বরং কল্পনা, যুক্তি আর ব্যঙ্গের এক মিশ্র দুনিয়া তৈরি করে, যা আজও পাঠকদের মুগ্ধ করে। আর এই অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, এটার ওপর একটা মুভিও তৈরি হয়েছিল, ঠিক আছে, যেটাতে জনি ডেপ আর কি তিনি অ্যাক্ট করেছিলেন। তো তোমরা এটা সার্চ করতে পারো এবং এই সম্বন্ধে তোমরা দেখতে পারো, মুভিটাও পারলে দেখতে পারো। তো খুব ভালো, ইন্টারেস্টিং লাগবে তোমাদের। ব্যক্তিত্বের দিক থেকে তিনি ছিলেন অন্তর্মুখী। অন্তর্মুখী মানে হচ্ছে ইন্ট্রোভার্ট, মানে তিনি বেশিরভাগ কারোর সাথে সেরকমভাবে কথাবার্তা বলতেন না, এবং কিছুটা তিনি তোতলা ছিলেন। কিন্তু শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন। তাদের গল্প শুনিয়ে ধাঁধা ও কৌতূহল ভরা প্রশ্ন করে আনন্দ দিতেন। তার প্রধান কাজের মধ্যে যে বললাম, এই দুটো কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা তো তোমরা অবশ্যই মনে রাখবে। আমি যেটা বললাম যে আজকে আমরা যে প্রশ্নটা পড়ব, সেটা এই অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ডের প্রথম পার্ট। তো এরকম প্রশ্ন আসতে পারে, ডাউন দ্য র্যাবিট হোল এটা কোন অংশ থেকে বা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো তখন তোমাদের এটা কিন্তু লিখতে হবে, তো এটা মাথায় রেখে দিও, ঠিক আছে। চলো, এরপরে আমরা যাচ্ছি। তো এখানে আমি একটা ফটো অ্যাড করেছি লুইস ক্যারলের, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি। দেখো, ডাউন দ্য র্যাবিট হোল, এই গল্পটা বা এই যে আমরা প্রোজটা পড়ব, সেটার পেছনে লেখার আসল উদ্দেশ্য কী ছিল লেখকের, বা আমরা বলতে পারি যে অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, এই যে তিনি গোটা উপন্যাসটা লিখেছিলেন, এর পেছনে আসল কারণ কী ছিল বা কী পারপাস ছিল। দেখো, লুইস ক্যারল মূলত এই গল্পটি লিখেছিলেন শিশুদের আনন্দ দেওয়ার জন্যই। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তো আমরা এখানে অ্যালিস নামের একটা ক্যারেক্টার পাবো। সম্ভবত তিনি এই অ্যালিস নামের যে ক্যারেক্টারটি আছে, সেটি একটা রিয়েল লাইফের কোনো একটা বাচ্চা মেয়ের থেকে ইন্সপায়ার হয়ে তিনি নিয়েছিলেন। তো আমরা যদি এর পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখি, তিনি শিশুদের খুব ভালোবাসতেন। দেখো, অক্সফোর্ডের লিডল পরিবারের 3জন কন্যা ছিল, আর সেই 3জন কন্যার মধ্যে তার বিশেষ বন্ধু ছিল একজন ছোট্ট মেয়ে, তার নাম হচ্ছে অ্যালিস লিডল। তো এই নামের মেয়েটিকে তিনি একটু বেশি স্নেহ করতেন বা তার খুব আদরের ছিল। 1862 সালে একদিন নৌকা ভ্রমণের সময় তিনি অ্যালিস ও তার 2 বোনকে গল্প শোনাচ্ছিলেন। সেই সময় তিনি একটি মেয়ে খরগোশের গর্তে পড়ে এক আশ্চর্য জগতে চলে যায়, এই গল্পটা বানিয়ে বলেন।
পরে অ্যালিস গল্পটা এতটাই পছন্দ করে যে সে ক্যারলকে অনুরোধ করে যে সেটা লিখে দিতে, আর সেই থেকেই জন্ম নেয় বিখ্যাত বই অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। এই গল্পের আসল উদ্দেশ্য শুধু মজার কল্পকাহিনী বলা নয়, বরং শিশুদের কৌতূহল, কল্পনা আর চিন্তার স্বাধীনতা দেখানো। মানে একটা বাচ্চা যে কোনো জিনিসে যখন কৌতূহল দেখায় বা সে যখন কল্পনা করে বা নতুন নতুন চিন্তাধারা তার মাথায় আসে, সেই স্বাধীনতাটা আমরা এই গল্পটা পড়ার মাধ্যমে বুঝতে পারবো। লুইস ক্যারল দেখাতে চেয়েছিলেন পৃথিবী সবসময় যুক্তি বা নিয়মে চলে না, কখনো কখনো কল্পনাও বাস্তবের চেয়েও বড় হতে পারে। অর্থাৎ একটা বাচ্চার জীবনে দেখবে আমরাও যখন ছোট ছিলাম তখন অনেক কিছু নিয়ে কল্পনা করতাম, যে কোনো জিনিস নিয়ে আমরা কি করতাম, কল্পনা করতাম। ঠিক আছে, যে কোনো একটা খেলনা হতে পারে বা আমাদের আশপাশে যা ঘটে, কোনো ব্যক্তি হতে পারে, তাদেরকে নিয়ে আমরা অনেক কিছু ভেবেছি, হয়তো এখন আমাদের মনে নেই, বাট যে কোনো একটা বাচ্চা সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা থেকে শেখে, তার আশপাশের জগৎকে চিনতে শেখে। তো এখানে তিনি বলতে চাইছেন যে একটা শিশুর জন্য বাস্তবের থেকে কল্পনার জগৎটা সব থেকে বেশি বড় হয়। শিশুরা পৃথিবীকে একেবারে ভিন্ন দৃষ্টিতে দেখে, সরল, প্রশ্নভরা ও বিস্ময়ের চোখে। সবসময় দেখবে একটা বাচ্চার মনে প্রশ্ন থাকে, যে কোনো জিনিসকে নিয়ে সে প্রশ্ন করতে পারে, আর সেই সময় তার মনটাও খুব সরল থাকে, সবসময় বিস্ময়কর একটা ভাবনা চিন্তা তার মধ্যে থাকে। যখনই তার সাথে অবাক করা কোনো জিনিস ঘটে সে প্রশ্ন করে, সে সরল মনে সেই বিষয়টিকে জানতে চায়। আর এই গল্পের মাধ্যমে তিনি সমাজের নিয়ম, শিক্ষা, বড়দের চিন্তা, এই সবের ভেতরে একটি রসিক ব্যঙ্গ করেছেন। এই সম্বন্ধে আমরা একটুখানি পরে জানছি যে কিভাবে তিনি সমাজের নিয়ম, শিক্ষা ও বড়দের চিন্তাদের ওপর একটু ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, যাতে করে আমরা নিজেদের ভাবনাগুলোকে নতুনভাবে দেখতে শিখি। তো এটাই হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল লেখার পেছনের লেখকের আসল উদ্দেশ্য। চলো এরপরে আমরা দেখি ইজ দ্যার এনি ইনার মিনিং অর মেসেজ। মানে এই যে গল্পটা আমরা পড়বো, এর ভেতর দিয়ে সত্যিই কি বাস্তবে তিনি কোনো মেসেজ বা কোনো মিনিং বোঝাতে চেয়েছেন? যেমন এর আগেই আমরা দেখলাম তিনি সমাজের নিয়ম, শিক্ষার ওপর একটু ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, এটা কি আদৌ সত্যি? তো এইটা আমরা একটুখানি দেখি। অর্থাৎ এই গল্পটা শুধু কি তিনি মজার ছলে লিখেছিলেন, নাকি এর পেছনে কোনো গভীর অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে, যেটা তিনি সমাজকে দিতে চেয়েছিলেন এই গল্পটি লেখার মাধ্যমে? লেখকের যদি নিজের বক্তব্য দেখি, তিনি বলেছিলেন যে এটা একটি স্বপ্ন বা বাচ্চাদের বিনোদন করার জন্যই লেখা। ক্যারল নিজে তার গল্পকে একটি ড্রিম বা স্বপ্নের মতন বলে দেখিয়েছিলেন। মানে গল্পটা পড়লে আমরা বুঝতে পারবো যেন একটা বাচ্চা মেয়ে স্বপ্নে চলে গেছে এবং স্বপ্নে আজব আজব সব জিনিস তার সাথে হচ্ছে। মূল উদ্দেশ্য ছিল লেখকের যে ছোট অ্যালিস এবং অন্য শিশুদের বিনোদন করা। এটাই লেখক সরাসরি তার বক্তব্যে বলেছিলেন। তবে কিছু সমালোচক বা কিছু পরের যে সায়েন্টিস্ট বা যারা ফিলোসফিস্ট হয়, তারা বলেছিলেন যে ভিক্টোরিয়া সমাজ ও শিক্ষা ব্যবস্থার উপরে হালকা ব্যঙ্গ বিদ্রুপও তিনি এই উপন্যাসটির মাধ্যমে দেখিয়েছিলেন। তো দেখো এখানে লেখা আছে, অনেক সমালোচক মনে করেন যে লেখক ভিক্টোরিয়ার কড়া নিয়ম, স্কুলের শিক্ষা, শিষ্টাচার এবং প্রশাসনিক রীতিনীতি এই সব কিছুকে হাস্যকর বলে দেখিয়েছিলেন। অর্থাৎ তিনি শিক্ষা ব্যবস্থাকে একটা রোবটের সাথে তুলনা করেছেন। মানে সবকিছু যেন সিস্টেমেটিক্যালি চলছে, এর মধ্যে কোনো নতুনত্ব নেই, সবকিছু যেন বাঁধা ধরা নিয়মের মধ্যেই চলে যাচ্ছে। আর একটা বাচ্চা সব থেকে বেশি কুঁকড়ে যায় যখন তাকে এইরকমই একটা গতানুগতিক সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। দেখবে, লক্ষ্য করবে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথও তিনি এইরকম সিস্টেমেটিক যে ব্যাপার স্যাপার আছে সেটা তিনি পছন্দ করতেন না, যার জন্যই তিনি খোলা পরিবেশের নতুন নতুন জিনিসকে উপভোগ করার জন্য, ডিসকভার করার জন্যই তিনি শান্তিনিকেতনে তৈরি করেছিলেন। তবে এটা অতটাও বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ এখানে এটা কেবলমাত্র কিছু সমালোচকের মনের ধারণা। সাধারণত যদি এরকম প্রশ্ন আসে তো তখন আমরা এই উত্তরটাকে লেখার চেষ্টা করব যে তার বক্তব্য অনুসারে তিনি শিশুদের বিনোদন দেওয়ার জন্যই একটা স্বপ্নের মতন করে এই পুরো উপন্যাসটিকে লিখেছিলেন। তো চলো এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বস্তু ও তার প্রতীক, কোন বস্তুটা কোন জিনিসের প্রতীক সেটা আমরা একটুখানি দেখে নিই। সব থেকে প্রথমে দেখো, সাদা খরগোশ আমরা একটা দেখতে পাবো এই গল্পের মধ্যে। সেটা হচ্ছে কৌতূহলের প্রতীক এবং গল্পের সূচনা ঘটায় এখান থেকেই। এই সাদা খরগোশ থেকেই গল্পের সূচনা ঘটে। এছাড়া খরগোশের গর্ত আমরা পাবো, যেখানে বাস্তবতার সাথে কল্পনার জগতের প্রবেশের রূপক হিসাবে দেখানো হয়েছে। মানে বাস্তবতার জীবন এবং
এবং কল্পনার জগৎ, এই দুটোর মধ্যে একটা কি বলবো মিডিল দ্বার, ঠিক আছে, সেটা হিসাবে দেখানো হয়েছে। এছাড়া ড্রিঙ্ক মি বলে একটা বোতল আমরা পাবো, যেখানে এটা হচ্ছে রূপান্তরের প্রতীক, মানে কোনো কিছু একটা সত্তা বা আকারের রূপান্তরের প্রতীক। অনেক ফিলোসফার এটাকে এরকম ভাবে বলেছে যে যখন একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয় বা আস্তে আস্তে তার রূপান্তর ঘটে, সেই সময় তার আকার এবং স্বভাবে অনেক কিছু পরিবর্তন ঘটে। যেন এই ড্রিঙ্ক মি যে একটা শরবত আছে, সেটা খাওয়ার ফলে যে অ্যালিস আর কি বড় হয়ে যাবে, তো সেই জিনিসটা এখানে সেরকমভাবেই তিনি যেন তুলে ধরতে চেয়েছেন। অনেক ফিলোসফার এটা ভাবে, ঠিক আছে। তো এটা লেখকের কিন্তু বক্তব্য নয়, আমি আবারও বলে দিচ্ছি, কারণ আমি রিসার্চ করার মধ্যে এইটা পেলাম যে অনেক ফিলোসফার এরকম লেখকের আর কি উপন্যাসটাকে বিভিন্নভাবে আর কি দেখিয়েছেন। এরপরে সোনালী চাবি এবং ছোট দরজা আছে, যেটা জ্ঞান ও আকাঙ্ক্ষার প্রবেশদ্বারের প্রতীক, ঠিক আছে। মানে একটা বাচ্চা যে জ্ঞান বা আকাঙ্ক্ষা তার মধ্যে জেগে ওঠে যে কোনো জিনিসকে নিয়ে, সেইটার যেন প্রতীক হিসাবে এখানে দেখানো হয়েছে। তো এখানে যদি এরকম প্রশ্ন আসে যে কোনটা কিসের প্রতীক, তখন কিন্তু আমাদের এরকমভাবে উত্তর দিতে হবে, ঠিক আছে। চলো এবার আমরা একটুখানি ছোট্ট করে গল্পটা সম্বন্ধে বা গল্পটার সারাংশ সম্বন্ধে জেনে নিই। অ্যালিস নামের একজন তরুণী, মানে একজন মেয়ে আর কি, নদীর তীরে বসেছিল তার দিদির সাথে, আর এবং সে খুব বিরক্ত হচ্ছিল, ঠিক আছে। তো সে হঠাৎ করেই একটা কোমরবন্ধনী পরা একটা সাদা খরগোশকে জোরে কথা বলতে দেখে এবং কৌতূহলী হয়ে সে খরগোশটিকে অনুসরণ করে এবং একটি গভীর খরগোশের গর্তে পড়ে যায়। ওয়ান্ডারল্যান্ডে তার যাত্রা শুরু হয় এখান থেকেই, মানে খরগোশের গর্তে পড়ার পর থেকে সে আলাদা জগতে বা স্বপ্নের দুনিয়ায় চলে যায়, একটি অদ্ভুত ভূগর্ভস্থ জগৎ। আর এখানে পড়ে যাওয়ার সময় অ্যালিস ভাসমান তাক, মানচিত্র আর জারের পাশ দিয়ে যায় এবং সেই সময় তার সাথে যা হচ্ছিল সেটা সে ভাবছিল। এরপরে যখন সে মাটিতে নামে, মানে একদম ভূগর্ভের নিচে নামে, তখন সে নিজেকে একটি করিডোরে দেখতে পায়, যেখানে অনেকগুলি তালাবদ্ধ দরজা ছিল এবং একটি ছোট্ট চাবি ছিল। আর সেখানে একটি ড্রিঙ্ক মি বলে লেবেলযুক্ত একটা বোতল সে দেখতে পায়, সেটা সে পান করে এবং পান করার পরে দরজায় প্রবেশের জন্য সে যথেষ্ট ছোট হয়ে যায় এবং এরপরেই তার অ্যাডভেঞ্চারটি শুরু হয়। তো চলো এবার আমরা এক এক করে প্রত্যেকটি লাইনকে ধরে ধরে সহজ বাংলা মিনিং দেখি এবং তার সাথে তার ডিটেল ভোকাবুলারি তোমরা পাশে পেয়ে যাবে। কিছুটা পড়বো, তারপর যেরকম আমরা সারসংক্ষেপে একবার পুরো অংশটা আলোচনা করে নিই, সেটা করে নেব। শুরু করা যাক। অ্যালিস, মানে অ্যালিস নামের ছোট্ট মেয়েটি ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড, তো ধীরে ধীরে খুব বিরক্ত হয়ে পড়ছিল। বিগিনিং মানে শুরু হওয়া কোনো কিছুর, তো সে ধীরে ধীরে টায়ার্ড অর্থাৎ বিরক্ত হয়ে পড়ছিল। অফ সিটিং বাই হার সিস্টার, তার দিদির পাশে বসে থাকতে থাকতে। অন দ্য ব্যাংক, ব্যাংক মানে হচ্ছে একটা আমরা জানি যেখানে টাকা রাখা হয়, আর একটা ব্যাংক মানে হচ্ছে নদীর তীর। তো নদীর তীরে সে বসেছিল এবং দিদির পাশে বসে থাকতে থাকতে সে কি হয়ে যাচ্ছিল, বিরক্ত হয়ে যাচ্ছিল। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, আর কিছু করার ছিল না বলে, ওয়ান্স অর টুয়াইস, একবার এবং দুবার, শি হ্যাড পিপড, পিপড মানে হচ্ছে কোনো কিছুর দিকে উঁকি মারা বা চুপি চুপি দেখা, ইনটু দ্য বুক, সে উঁকি মেরেছিল বইটার দিকে, হার সিস্টার ওয়াজ রিডিং, যে বইটা তার দিদি পড়ছিল। তো সে বিরক্ত হচ্ছিল কেন, কারণ তার কিছু করার ছিল না এবং যার জন্যই সে একবার এবং দুবার কি করলো, তার দিদি যে বইটা পড়ছিল সেদিকে সে একবার তাকালো বা উঁকি মারলো। বাট ইট হ্যাড নো পিকচার্স, কিন্তু বইটাতে কোনো ছবি ছিল না। অর কনভারসেশনস ইন ইট, অথবা কোনো গল্প বা কথাও ছিল না। এবার একটা বইয়ের মধ্যে সাধারণত একটা বাচ্চা কীরকম বই চায়, যে বইগুলো কমিক আকারে হয়, মানে ছবি আঁকা থাকবে আর তার সাথে সেই বইটাতে কিছু কথোপকথন থাকবে। তো যখন অ্যালিস তার দিদির বইটার দিকে লক্ষ্য করলো, তখন সে দেখলো সেই বইয়ের মধ্যে না তো আছে কোনো ছবি আর না তো আছে কোনো গল্প বা কথা। তাই জন্য অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য বুক, সে ভাবলো তাহলে এই বইটা পড়ে লাভটাই বা কী। এবার একটা বাচ্চার মনে প্রশ্ন আসতেই পারে যে এরকম একটা বই পড়ে লাভ কী। সাধারণত দেখো এখান থেকে একটা কনসেপ্ট বেরোচ্ছে কি, আমাদের যখন বড়দের বই হয় সেই বইতে ছবি দেওয়া থাকে না, জাস্ট লাইন বাই লাইন পড়া থাকে। কিন্তু একটা বাচ্চাদের বই কীরকম হয় বা বাচ্চারা কীরকম বই চায়, যে এমন একটা বই যেখানে ছবি থাকুক আর তার সাথে গল্প থাকুক। তাই জন্য এখানে অ্যালিস এটাই ভাবছে যে এরকম একটা বই পড়ে লাভটাই বা কী। থট অ্যালিস,
অ্যালিস ভাবলো উইদাউট পিকচার্স অর কনভারসেশনস, যদি তাতে ছবি বা কথাবার্তা না থাকে। তো আমরা একবার সংক্ষেপে দেখে নিই। অ্যালিস নদীর তীরে তার দিদির পাশে বসেছিল। কিছু করার না থাকায় সে খুব বিরক্ত হচ্ছিল এবং একবার বা দুবার সে দিদির বইটার দিকে তাকিয়েছিল, কিন্তু সেখানে না কোনো ছবি ছিল আর না ছিল কোনো গল্প। তখন অ্যালিস ভাবলো যে ছবি আর গল্প ছাড়া বইয়ের আবার কি মজা। চলো এরপর শশী, তাই সে ওয়াজ কনসিডারিং, ভাবছিল। কনসিডারিং মানে হচ্ছে, এটা হচ্ছে কনসিডারের প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপেল কাকে বলে? যার সাথে আইএনজি যোগ হয়ে যায়। যে কোনো ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি সেটাকেই বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল, বা এটাকে V4 বলা হয়। ঠিক আছে? তো সে চিন্তা করছিল বা ভাবছিল। কি ভাবছিল? ইন হার ওন মাইন্ড, তার নিজের মনে মনে। অ্যাজ ওয়েল অ্যাজ, এবার এখানে ব্র্যাকেটে দেখবে তোমরা অনেক কিছু লেখা পাবে, শুধু এখানেই নয়, এরপরে যখন আমরা এগোবো আরও লাইন বাই লাইন তখনই আমরা দেখতে পাবো যে ব্র্যাকেটে ব্র্যাকেটে মাঝে মাঝে এরকম কিছু লাইন দেওয়া আছে। তো এই লাইনগুলো আসলে লেখক নিজে বলতে চাইছেন, মানে তিনি নিজেই আর কি অ্যালিসের ভাবনা চিন্তাগুলোকে আরও ভালোভাবে তুলে ধরতে চাইছেন। তো এখানে তিনি কি লিখছেন যে অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা পারছিল ঠিক ততটাই, মানে অ্যালিস যতটা পারছিল ততটাই সে ভাবছিল। কেন? ফর দ্য হট ডে, কারণ দিনটা ছিল খুব গরম, আর তার সাথে মেড হার ফিল, তাকে অনুভব করাচ্ছিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, খুবই ঘুম ঘুম আর বোকা বোকা। তো লেখক এখানে অ্যালিসের সম্বন্ধে কি বলছেন? বলছে সে যতটা পারছিল ততটা ভাবার চেষ্টা করছিল। কেন? কারণ এক তো প্রথমত দিনটা খুব গরম ছিল, আর এর ফলে তার ঘুম ঘুম পাচ্ছিল এবং বোকা বোকা লাগছিল নিজেকে। তো তার জন্যই সে যতটা পারছিল ততটা ভাবার চেষ্টা করছিল তার নিজের মনে। ওয়েদার, সে ভাবছিল যে দ্য প্লেজার, যে আনন্দটা অফ মেকিং এ ডেজি চেন, ডেজি ফুলের মালা বানিয়ে পাওয়া যায়, উড বি ওর্থ দ্য ট্রাভেল, তা আদৌ সেই কষ্ট বা ঝামেলা সহ্য করার মতন সমান কিনা, অফ গেটিং আপ, যেখানে উঠে দাঁড়াতে হবে, অ্যান্ড পিকিং দ্য ডেজিস, এবং গিয়ে ফুল তোলার পরিশ্রমটা করতে হবে। তো এখানে আমি একটুখানি সহজভাবে বলে দিচ্ছি। দেখো কি বলছে, সে নিজের মনে মনে কি ভাবছিল। বলছে সেই আনন্দটা ডেজি ফুল পাড়ার, এখানে ডেজি চেন, চেন মানে হচ্ছে ফুলের যে মালা হয় সেটাকে বলা হয় চেন, আর ডেজি হচ্ছে একটা ফুল। বলছে ডেজি ফুলের মালা বানিয়ে যে আনন্দটা পাওয়া যায়, সেই আনন্দটা আদৌ সেই কষ্ট বা ঝামেলা সহ্য করার মতন সমান হবে কিনা। মানে এক তো গরম ছিল এবং সেখানে তাকে কি করতে হবে? উঠে ডেজি ফুল পাড়তে হবে। দেখো লেখা আছে অফ গেটিং আপ, কারণ তাকে উঠে দাঁড়াতে হবে, অ্যান্ড পিকিং দ্য ডেজিস, এবং গিয়ে ওই যে ফুলগুলো আছে সেগুলোকে পরিশ্রম করে পাড়তে হবে। এবার গরমে কার ভালো লাগে? একটা বাচ্চার তো একদমই ভালো লাগবে না। তাই জন্য সে ভাবছে যে আদৌ এই কষ্টটা সেই ডেজি ফুল পাড়ার মতন সেই আনন্দটা যে পাওয়া যায় তার সমতুল্য হবে কিনা। এরপর ওয়েন সাডেনলি, এবং এটা ভাবতে ভাবতে হঠাৎই এ হোয়াইট র্যাবিট, একটি সাদা খরগোশ উইথ পিঙ্ক আইস, যার চোখগুলো ছিল গোলাপি, র্যান ক্লোজ বাই হার, তার একেবারে পাশ দিয়ে দৌড়ে চলে গেল। সংক্ষেপে বললে অ্যালিস গরমের দিনে অলসভাবে বসে নিজের মনে মনে ভাবছিল যে ডেজি ফুল দিয়ে একটা মালা বানানোর মজাটা হবে বটে, কিন্তু তার জন্য এই গরমে উঠে ফুল তোলাটা কি সত্যিই দরকার? ঠিক তখনই হঠাৎই সে দেখলো গোলাপি চোখওয়ালা একটা সাদা খরগোশ তার একদম পাশ দিয়ে দৌড়ে চলে গেল।